স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বিশ্বব্যাংকের শর্ত মানতে গিয়ে শেষ পর্যন্ত আইসিটি মন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াতে হলো জনাব সৈয়দ আবুল হোসেনকে। অর্থমন্ত্রীর কাছ থেকে এই ব্যাপারে এসেছে সরল স্বীকারোক্তি। তবে এই অতি সরল ঘটনাটি ঘটতে কেটে গেছে প্রায় 10টি মাস। জটিল থেকে জটিলতর হয়েছে পদ্মা সেতুকে ঘিরে তৈরি হওয়া অচল অবস্থা। সরকারের শীর্ষ পর্যায়ের বিশ্বব্যাংকের বিরুদ্ধে শক্ত অবস্থান এখন উল্টো গেছে পুরোপুরি। নিজেদের অর্থায়ন বা বিকল্প উৎসের জন্য সরকারের দৌড়ঝাঁপে নতুন করে স্বপ্ন দেখছিল দেশবাসী। এখন সেই স্বপ্ন ফিকে করে আবার বিশ্বব্যাংকের কাছে ফিরে যাওয়ার কথাই বলছেন অর্থমন্ত্রী। তাদের সব শর্ত পূরণ করারও আশ্বাস দেওয়া হচ্ছে। 10 মাস দেরি করিয়ে কেন এই উল্টো রথ, সেই প্রশ্ন উঠছে এখন বারবার। সেতু নির্মাণে খরচ বেড়ে যাওয়ার প্রসঙ্গ বাদ দিলেও নতুন করে বিশ্বব্যাংকের সহায়তা পাওয়ার বিষয়টিও এখন অনুষ্ঠিত। আর মন্ত্রী পদত্যাগ দুর্নীতির অভিযোগটিকে প্রকারান্তরে করেছে প্রতিষ্ঠিত, একথাও বলছেন অনেকে। তাই দেশের ইমেজ সংকট আপাতত যে কাটছে না, সেই বিষয়টিও প্রায় নিশ্চিত। এই অবস্থা আজকের বাংলাদেশ আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। আবুল হোসেনের পদত্যাগে আদৌ কতটা সংকট কাটবে সরকারের? সেতুতে অর্থায়নের বিকল্প পথ থেকে কেন পিছু উঠল সরকার? বিশ্বব্যাংক সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করলে কবে নাগাদ পাওয়া যেতে পারে ঋণ সহায়তা? আর্থিক ক্ষতি, সময়ক্ষেপণ ও দেশের মর্যাদা সংকটের জন্য দায় কার? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেসে লিখুন আপনার মতামত প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানা, লিখতে পারেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব আসম হান্নান শাহ, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব মুজিবুল হক চুন্নু। স্বাগত আপনাদের। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আমরা জানি যে আপনি একজন ভাষাবিদ, একজন পণ্ডিত। পদ্মা সেতু নিয়ে ঘটে যাওয়া সবশেষ ঘটনার ক্ষেত্রে আমরা দুটি প্রবাদ আসলে মনে করতে পারি। এর একটি হলো বেটার লেট দেন নেভার, আর আরেকটি হলো এ স্টিচ ইন টাইম সেভস 9, বা সময়ের 1 4 অসময়ের 10 4-এর সমান। আপনার বিশ্লেষণে বা বিবেচনায় এই দুটি প্রবাদের মধ্যে কোনটিকে লাগসই বলে মনে হয় আপনার? দেখুন, আমি ভাষাবিদও নই, পণ্ডিতও নই। এই ধরনের বিশেষণ আমার মনে হয় অন্য কারো প্রতি যদি আপনি প্রয়োগ করেন, সেটা সুপ্রয়োগ এবং সুষ্ঠু প্রয়োগের নিশানা হয়ে সকলের সামনে প্রতিভাত হবে। তো যে প্রশ্ন আপনি করেছেন তার বিপরীতে আমি মন্তব্য করতে চাই, দুটি মন্তব্য। প্রথম, আমি বলতে চাই যে আবুল হোসেন পদত্যাগ করেছেন গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করার জন্যে। তার বিরুদ্ধে তথাকথিত দুর্নীতির প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপিত করা সম্ভব হয়নি, কেউ করেছেন বলে আমাদের জানা নাই। কিন্তু তথাপিও যেহেতু গণতান্ত্রিক সমাজে, বিশেষত সংসদীয় গণতন্ত্র প্রশাসিত সমাজে এই ধরনের অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করে থাকেন, সেহেতু সেই ঐতিহ্য অনুযায়ী জনাব আবুল হোসেন পদত্যাগ করেছেন এবং আমি এই পদক্ষেপে গণতান্ত্রিক ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে স্বাগত জানাই। আমি মনে করি এই কাজটি উত্তম কাজ, একটি উত্তম পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয় যে কথাটি আমাদের মনে রাখতে হবে তা হলো এই, যে কোনো কর্তৃপক্ষ, যে কোনো সরকার, সেই কর্তৃপক্ষ বা সরকারের তরফ থেকে যিনি বা যারা কোনো কাজ করতে আদিষ্ট হন তাকে যথাযথ প্রতিরক্ষণ দেওয়ার জন্য দায়বদ্ধ। এখন যে ব্যক্তির বিরুদ্ধে কিংবা যে মহলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপিত করা সম্ভব হয়নি, তারা দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণিত হননি, তাদেরকে যদি প্রতিরক্ষণের পর্যায় থেকে বা প্রতিরক্ষণের অবস্থান থেকে সংশ্লিষ্ট সরকার বা যে সরকার তাদেরকে কাজটি করার দায়িত্ব দিয়েছেন তারা সরে যায়, তাহলে এটা একটি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে খারাপ পূর্ব দৃষ্টান্ত হবে। তার চাইতে বড় কথা, কার্যকরণ সূত্র অনুযায়ী ভবিষ্যতে আপনার যথাযথভাবে কাজ করার লোকও কেউ খুঁজে পাবে না। সেই জন্য সকল সরকার, সকল কর্তৃপক্ষের তরফ থেকে সৎ এবং সুষ্ঠু কাজে, সৎ এবং আপনার নিবেদিত কাজে যারা নিয়োজিত থাকেন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সরকার তাদেরকে প্রতিরক্ষণ দিয়ে থাকেন। এবং এক্ষেত্রে আমি মনে করি যে শেখ হাসিনার সরকারের তরফ থেকে সৈয়দ আবুল হোসেনকে যে প্রতিরক্ষণ দেওয়া হয়েছে সেটা সঙ্গত প্রতিরক্ষণ এবং সেটা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এটি সুসংগত পদক্ষেপ। ডক্টর আলমগীর, আপনি কিন্তু দুরকমই বললেন। আসলে একটি বললেন যে এটি একটি উত্তম কাজ হয়েছে, আমাদের প্রশ্নটা ছিল যে উত্তম কাজটি করতে দেরি হলো কিনা, আর দুই, আপনি বললেন যে সরকারের পক্ষ থেকে যে মানে প্রতিরক্ষণটাকে দেওয়া হয়েছে সেটা আসলে সঠিক হয়েছে। আমি মন্তব্য করেছি এবং দেরি হলো কিনা। দেখেন,
আমাদের সমাজে একটা মনস্তাত্ত্বিক অসুবিধা আছে। আমরা অনেক সময় সত্য কথাকে সত্য বলে প্রতিভাত করতে হলে হয় সাদা চামড়া বিশিষ্ট লোকের মুখ থেকে শুনতে চাই, কিংবা কেতাবের ভাষায় যারা কথা বলেন তাদের কাছ থেকে শুনতে চাই। কিন্তু নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের প্রত্যয়ের ভিত্তিতে কোনো সত্যকে সত্য বলে গ্রহণ করতে এখনও দ্বিধাবোধ করি। কাজেই সেজন্যে এই ক্ষেত্রে আপনার এই কাজটি করতে এত দেরি হলো কেন, এই কথা বিশ্বাস করে যদি আমরা আমাদের যুক্তিগুলো উত্থাপিত করি, তাহলে প্রকারান্তরে এও আমরা মেনে নেই যে সত্য কথা একমাত্র সাদা চামড়া বিশিষ্ট সাহেবই বলতে পারেন, বা কিতাবের ভাষায় যারা কথা বলেন তারাই বলতে পারেন। আমি মনে করি এটা ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে যে যে কোনো বড় প্রকল্প বাস্তবায়নের জন্যে যে কোনো বাস্তবায়নক সরকার বা কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা রাখেন। পদ্মা সেতুর ক্ষেত্রে বিশ্বব্যাংক যে কোনো কারণেই হোক তারা প্রাথমিক পর্যায়ে দূরে সরে দাঁড়িয়েছিলেন। তার জন্যে আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী আমরা পদ্মা সেতু করব না, এই পদক্ষেপ থেকে কিন্তু আমরা সরে আসিনি। আমার মনে হয় এটা এই দৃঢ়তর পদক্ষেপের প্রতি যে রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, দৃঢ় প্রতিশ্রুতি আছে, তা প্রমাণ করে এই প্রকল্প বাস্তবায়ন যে আমাদের দেশের সকল মানুষের কল্যাণের অনুকূলে, সে কথা আমরা প্রমাণিত করতে সমর্থ হয়েছি। এবং এ প্রসঙ্গে আমি একটি উদাহরণ দেব। প্রায় 15 বছর আগে মালয়েশিয়ার ক্ষেত্রে IMF বা আন্তর্জাতিক মুদ্রা কোষ কতগুলো শর্ত আরোপ করেছিলেন। সেই শর্তগুলো মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সে মানতে রাজি ছিলেন না, এবং তিনি সেই শর্ত না মেনে নিজে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে এবং আন্তর্জাতিক মুদ্রা কোষ কর্তৃক সুপারিশকৃত সুপারিশ গ্রহণ না করে প্রমাণ করেছেন যে না, তাদের সুপারিশ ছাড়াও, সাদা চামড়া বিশিষ্ট লোকের সুপারিশ ছাড়াও আমাদের এই বাদামি চামড়া বিশিষ্ট লোকজন কাজ করতে পারে। তো আমার মনে হয় এক্ষেত্রে সেই সত্যটা আমরা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উপস্থাপিত করতে সমর্থ হয়েছি। আপনি মানে আমি আসলে আমি জানি না আমাদের দর্শকরা ভালো বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু সাদামাটা ভাষায় বুঝি যে বিশ্বব্যাংক বা যাদেরকে আপনি সাদা চামড়া বলছেন তারা বলেছে যে এই প্রকল্পে আমরা অর্থায়ন করব না। তখন আমরা বললাম যে না, আমরা এটা নিজেরাই করব, বিশ্বব্যাংকের কাছে আর যাব না। তার কয়েকদিন পরে আমরা মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিলাম, বললাম বিশ্বব্যাংকের শর্ত পূরণ করেছি, এখন বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা হবে। কিন্তু এক্ষেত্রে আমরা কোন দৃঢ়তার পরিচয় দিলাম? আমরা তো আমাদের অবস্থান 1 মাসের মধ্যে 3 বার পরিবর্তন করেছি। হতে পারে আমরা যেটা বলে যে আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান যে কোনো মতেই অমনীয় নয়, অপরিবর্তনীয় নয়, সে কথা আমরা বলি নেই। আমরা যেটা বলেছি আমাদের লক্ষ্য অপরিবর্তনীয়, আমরা এটা করবই। বিশ্বব্যাংক অর্থায়ন করুন ভালো, এবং আমরা মনে করি বিশ্বায়ন ব্রেটন উডস চুক্তি অনুযায়ী 1944 সালে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যে উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যের প্রতি বিশ্বব্যাংক যদি এখন পর্যন্ত অনুগত থাকে, তাহলে বাংলাদেশের মতো দেশে এই ধরনের প্রকল্পে অর্থায়ন করা বিশ্বব্যাংক পক্ষে সঙ্গত। একজন ব্যক্তি বিশেষ বা একজন মহল বিশেষ বা কতিপয় ব্যক্তির বিরুদ্ধে তাদের যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, তার কারণে যদি তারা মনে করেন যে 16 কোটির লোককে তারা শাস্তি দেবেন, তাহলে আমি মনে করব যে উদ্দেশ্য সামনে রেখে ব্রেটন উডস চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যের প্রতি তারা সৎ নন। যে আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু পাশাপাশি আমরা এরপরে আপনার কাছে এটিও জানতে চাইবো যে আপনি যেমন বললেন যে একজন লোককে শাস্তি দেওয়ার জন্য 16 কোটি মানুষকে তারা শাস্তি দিবে কিনা, পাশাপাশি আমরা এই প্রশ্ন করতে চাই একটি লোককে প্রোটেক্ট করার জন্য আমরা 16 কোটি লোককে শাস্তি পাবো কিনা। আমি যে কথা আগেই বলেছি সেটা হলো এই যে যে কোনো কর্তৃপক্ষ, যে কোনো সরকার, যে কোনো কাজ করার জন্য যাকে দায়িত্ব দেন, তাকে সেই দায়িত্ব থাকাকালীন সময়ে বা কাজের জন্য যথা প্রয়োজন প্রতিরক্ষণ দেন যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়। এটা না করলে তো কোনো দেশে কোনো কাজই হবে না। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, আপনার দল থেকে বলা হয়েছে যে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের মাধ্যমে নাকি প্রমাণ হয়েছে যে বিশ্বব্যাংকের এই প্রকল্পে দুর্নীতি করেছেন বর্তমান সরকার, যদিও বিশ্বব্যাংক সরাসরি কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে নাই। আমি এই পদ্মা সেতু প্রকল্প বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান জনাব জামিলুর রেজা চৌধুরী, উনি আমাদের সর্বজনশ্রদ্ধ ব্যক্তি, তার মূল্যায়ন এই সম্পর্কে আমি একটু উদ্ধৃত করতে চাই। আপনি একটু দেখেন যে মূল সেতুর ঠিকাদারের প্রাকযোগ্যতা নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে ডিজাইন কনসালটেন্ট এবং বাংলাদেশের প্রাকযোগ্যতা মূল্যায়ন কমিটির সুপারিশে মতভেদ দেখা দেয়। মূলত একটি চীনা কোম্পানিকে কেন প্রাকযোগ্য বিবেচনা করা হয়নি সেই বিষয়ে বিশ্বব্যাংক বারবার জানতে চায় এবং তাদের প্রাকযোগ্য ঘোষণা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করে, কিন্তু তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বাংলাদেশ কমিটি প্রমাণ করতে সক্ষম হয় তারা যে অভিজ্ঞতা সনদের প্রস্তাব দিয়েছে তা ভুয়া।
তারা বলেছিল যে চীনের একটি সেতুতে তারা ইস্পাতের পাইল ব্যবহার করেছে, এর সমর্থনে তারা একটা আলোকচিত্র জমা দেয়। পরে দেখা যায় আলোকচিত্র সেতুটি আসলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অবস্থিত। এবং এটি হচ্ছে একটি অভিযোগ, এরকম জামিলুর রেজা চৌধুরী আরো 3টি অভিযোগের কথা তো উনার বিবৃতিতে উনি বলেছেন। যে ক্ষেত্রে জামিলুর রেজা চৌধুরী, যিনি এই পদ্মা সেতু বিকাশ আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান, উনি একদম স্পষ্ট, এটি কিন্তু আজকে উনি নতুন বলেছেন এরকম না, বারবার বলে আসছেন, আপনারা বারবারই আবার বলছেন যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে। বিষয়টি আপনি একটু বিশ্লেষণ করবেন। ধন্যবাদ আপনাকে। জনাব জামিলুর রেজা চৌধুরী উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের দেশের, এবং বাংলাদেশে যত ইঞ্জিনিয়ার্স আছেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় একজন। কিন্তু আপনি যে তুলনাটি করলেন সেটা আমার বোধগম্য হলো না। কারণ জামিলুর রেজা চৌধুরী সাহেব যেটা বললেন সেটা বললেন টেকনিক্যাল কনসালটেন্ট বা অন্য কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে বিশ্বব্যাংকের চাপ বা তাদের সমর্থনের কথা। আর আমরা আজকে আলোচনা করছি যে জনাব সাবেক মন্ত্রী আমাকে পরিষ্কার করি, আমি বলছি যে বিশ্ব ব্যাংকের প্রকল্প বাতিল করা সম্পর্কে দুটোর মধ্যে রিলেশন পেলেন কোথায়? আমি একটু বলছি আমাদের দেশের মানুষের, আরেকটা হলো বিশ্ব ব্যাংক কি তারা কি কি অবজেকশন দিয়েছে, সেটা ওই অবজেকশনের সাথে তো দুর্নীতির কোনো মিল নাই। আমাকে একটু অনুমতি দিলে আমি 10 সেকেন্ড একটু আবার পরিষ্কার করতে চেষ্টা করি যে বিশ্ব ব্যাংকে এই প্রকল্পটি বাতিল করার জন্য সর্বপ্রথমে দুর্নীতি এবং প্রাকযোগ্যতা যাচাই নিয়ে প্রশ্ন করে আসছিল। জামিলুর রেজা চৌধুরী বলছেন প্রাকযোগ্যতার ক্ষেত্রে তারা যেই কোম্পানিকে দিতে বলেছিলেন, না যেই চীনা কোম্পানিকে, সেই চীনা কোম্পানি ভুয়া সনদপত্র জমা দিয়েছে। যেই জায়গায় তারা কাজ করবে বলেছিল, বিশ্ব ব্যাংক যাদেরকে নিতে বলেছিল সেই কোম্পানিকে, যে জায়গায় তারা কাজ করবে নিতে বলেছিল, তারা ভুয়া ছবি পর্যন্ত জমা দিয়েছে। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, সেটা হলো ইস্যুটা কি। ইস্যুটা হলো পদ্মা সেতুর অর্থে বিশ্বব্যাংক অর্থ যেটা দেওয়ার কথা ছিল সেটা তারা বাতিল করেছে। আর জামিলুর রেজা চৌধুরী সাহেব যেটা বলছেন সেটা হলো বিশ্বব্যাংকের আমাদের সাথে যখন নাকি এই পদ্মা সেতু নিয়ে কথাবার্তা চলছিল তার কতগুলি ঘটনা উনি বলেছেন। এই ঘটনার সাথে কেউ যদি দুর্নীতি করে থাকে তার তো কোনো মিল নাই। দেখুন, আমাদের দেশের সর্বোচ্চ মহল থেকে সর্বোচ্চ ফোরামে অর্থাৎ পার্লামেন্টে দাঁড়িয়েও বলা হয়েছিল যে এই ব্যাপার এই পদ্মা সেতুর ব্যাপারে কোনো দুর্নীতি হয় নাই, এবং বিশ্ব ব্যাংকে এই অবস্থা থেকে তো সরকার সরে নাই। আমি আসছি এবং বিশ্ব ব্যাংকের যা বলার ওনারা পার্লামেন্টে বলেছেন, এবং এটা বলেছিলেন যে বিশ্ব ব্যাংকের কাছে আর হাত পাতবো না। কিন্তু আপনি একটু আগে বললেন যে এক পাশের মধ্যে 3 বার অবস্থান বদল করতে দেখেছেন। আজকে সর্বশেষ মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে আবার বিশ্ব ব্যাংকের কাছে যাবেন, তাহলে কি হলো? বিশ্ব ব্যাংক যে বলেছিল যে দুর্নীতি হয়েছে, যাদের নাম এসেছিল, আমার বিজ্ঞ আলোচক জনাব মহিউদ্দিন খান আলমগীর সাহেব যেটা বললেন, সরকার প্রোটেকশন দিয়েছেন। ইয়েস, সরকার প্রোটেকশন দিয়েছেন, কিন্তু কাদের দিয়েছেন? সারা দেশবাসী জানে যে বিশ্বব্যাংক এই অর্থায়ন বাতিল করে সরকারি ভাষ্য অনুযায়ী সারা জাতির কপালে কলঙ্কের টিকা দিয়েছে। এই জন্য তাহলে দায়ী আমাকে একটু বলতে দেন। তাহলে যে আবুল হোসেন সাহেবকে প্রথম এই মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেকটি মন্ত্রণালয় দেওয়া হলো, আজকে উনি পদত্যাগ করলেন, আর অর্থমন্ত্রী বলছেন ওনার পদত্যাগের মাধ্যমে বিশ্বব্যাংকের যে সকল কন্ডিশন ছিল সেগুলো স্যাটিসফাইড হয়ে গেছে, অথবা তারা তাদেরকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। এখন যদি উনি দুর্নীতি না করে থাকেন, ওনাকে পদত্যাগ করতে হলো কেন? জি, আমাকে শেষ করতে আর একটা মিনিট। তাহলে ওনাকে পদত্যাগ করতে হলো কেন? বলেছেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য উনি ভালো কাজ করেছেন। আমি ওনার সাথে একমত, আবার দ্বিমত। বর্তমান সরকারে দেখি যখনই কোনো এইরকম দুর্নীতি নিয়ে উঠে, কিছুদিন আগে রেল মন্ত্রণালয়ের টাকা পয়সা নিয়ে, তখনও বলা হলো সুরঞ্জিত বাবু পদত্যাগ করলেন যে গণতান্ত্রিক ধারা ওনারা অব্যাহত রাখছেন। আর এখন আবুল সাহেব পদত্যাগ করলেন, এখনও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন। তাহলে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হবে, উনি পদত্যাগ করবেন। তাহলে যদি আমি দুর্নীতিবাজ নাই হলাম, তাহলে আমি পদত্যাগ করবো কেন? জি, ব্রিগেডিয়ার হান্নান সাহেব, আমি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন, তাহলে কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হবে, উনি পদত্যাগ করবেন।
তাহলে যদি আমি দুর্নীতিবাজ নাই হলাম তাহলে আমি পদত্যাগ করবো কেন? জি ব্রিগেডিয়ার হান্নান শাহ, আমি একটু পুরনো ঘটনা মনে করে দিতে চাই। যখন আপনাদের সরকারের সময় কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতো তখন কেউ পদত্যাগ করতো না। এখন সম্পূর্ণ ভুল বলছেন। যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল নাইকোতে, সাথে সাথে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবকে, সাবেক সচিব পরের মন্ত্রী, ওনাকে বাদ দেওয়া হয়েছিল। আমি যখন মন্ত্রী ছিলাম 94, 91, 96-এ, তখন সংস্থাপন প্রতিমন্ত্রী, যখন ওনার বিরুদ্ধে অভিযোগ আসলো হুদা সাহেবের, ওনাকে সাথে সাথে বদলি করে দেওয়া। আপনারা বদলি করেছিলেন গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য। আমরা তো গণতন্ত্র চিল্লাই নাই, সরি চিল্লানোর শব্দটা বলেছি, সরি আনপার্লামেন্টারি, কিন্তু আমরা বলেছি এই অভিযোগ এসেছে, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, বিদায় নেন। তো আপনারা সেটা কি গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য? না না, সেটা তো হলো জবাবদিহিতা ভাই। না, আপনাদের সময় জবাবদিহিতা, ওনাদের সময় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে বাকিটা শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসানুল হক ইনু, আপনার কাছে আমি প্রথমে ভেবেছিলাম যে আপনার কাছে জানতে চাইবো যে নিজেকে সরকারের নীতি নির্ধারকদের একজন মনে করেন কিনা, কিন্তু আজ যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, আপনি জানেন। সেই বৈঠকের পর আমরা দেখছি যে সরকারের নীতি নির্ধারকরাও আসলে সরকারের নীতি নির্ধারণ করেন না। মোটা দাগে একটি উদ্ধৃতি আমি দিতে চাই। যোগাযোগ মন্ত্রী ওই বৈঠকে বলেছেন, অর্থমন্ত্রী পদ্মা সেতুর বিষয়ে কখনোই তার সঙ্গে কোনো পরামর্শ করেন না, এমনকি পদ্মা সেতু বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে উপস্থাপিত বক্তব্যের খসড়া তিনি দেখতে চেয়েছিলেন, মানে আমাদের যোগাযোগ মন্ত্রী দেখতে চেয়েছিলেন, কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি। অর্থমন্ত্রী গহর রিজভী বা মশিউর রহমান সাহেবের সঙ্গে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটি আমাদের যোগাযোগ মন্ত্রী বলছেন। পদ্মা সেতু বিষয়ে তার সাথে কোনো বিষয়ে আলোচনা করেন না। আপনার বিশ্লেষণ বা মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আমার কোনো মন্তব্য নাই এই বিষয়ে। আপনার কোনো মন্তব্য নাই? আমার কোনো মন্তব্য নাই। আমাদের মহাজোটের সরকার অত্যন্ত গণতান্ত্রিক সরকার, এবং মহাজোটের শরিক প্রত্যেকটা সংসদ সদস্য দল পার্লামেন্টে তাদের মন্ত্রীদের সমালোচনা করতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, এমনকি প্রধানমন্ত্রীকেও সমালোচনা করতে পারে, এবং এমনকি এক মন্ত্রী আরেক মন্ত্রীর সমালোচনা প্রকাশ্যে সংসদে করেছে। এটা কোনো অসুস্থতার লক্ষণ নয়, সুস্থতার লক্ষণ। তো আমি যোগাযোগ মন্ত্রী সমন্বয়হীনতার লক্ষণ কি ওইখানেই আসছি, যে এটা যোগাযোগ মন্ত্রীর বক্তব্য আমি এখন জানলাম আর কি। তবে সাধারণত মন্ত্রী পরিষদ হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কাজ করার একটা একগুচ্ছ মানুষের টিম। এই জায়গাটায় সমন্বয় থাকা ভালো আর কি। তো শুধু বিশ্বব্যাংক নয়, সাম্প্রতিককালে আমরা খেয়াল করেছি যে প্রধানমন্ত্রী বক্তব্য সকালে একটা দিচ্ছেন, অর্থমন্ত্রী আরেকটা দিচ্ছেন, যোগাযোগ মন্ত্রী আরেকটা দিচ্ছেন, অন্য মন্ত্রী আরেকটা দিচ্ছেন। আমরা যারা শরিক, আমরা কিন্তু ধারাবাহিকভাবে একই রকম বক্তব্য দিচ্ছি। আমাদের শরিকদের মাঝে সমন্বয় আছে, কিন্তু এবং সেই সমন্বয়টা যে আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে মহাজোটের সরকার যারা চালাচ্ছেন তাদের মনে রাখা উচিত যে অগ্রাধিকার কোনটি। এবং সেখানে আমরা বলছি আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছিলাম মহাজোটের সবাই, যে বাংলাদেশের ভয়াবহ গণতন্ত্রের বিপদ, বিএনপি জামাত যে সাম্প্রদায়িক জোটচক্র, সেই বিপদটা কাটেনি। সুতরাং সেটাকে মোকাবেলা করার পন্থা ধারাবাহিকভাবে গ্রহণ করুন। অন্য বিষয়ে চিত্ত বিক্ষেপ অর্থাৎ মন এদিক ওদিক না যাওয়া ভালো আর কি। তা আমরা এই কথা বলছি, কিন্তু সরকারের আভ্যন্তরীণ সমন্বয়হীনতা প্রকট। ইনু ভাই, আপনি গণতন্ত্রের কথা বলছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরও গণতন্ত্রের কথা বললেন, কিন্তু গণতন্ত্র মানে কি শুধু পরস্পরের সমালোচনা করতে পারা, নাকি গণতন্ত্র মানে যে সমালোচনাগুলো উঠে আসবে তাকে কোন রকম মানে শেষ করার চেষ্টা করা, সমাধান করার চেষ্টা করা? মানে গণতন্ত্র তো আপনারা জোটের পক্ষ থেকে যে কথাগুলি 3.5 বছর ধরে বলে আসছেন, সে তার একটু অ্যাড্রেস হয়েছে এরকম কোন উদাহরণ দিতে পারবেন? হয়েছে। আমি গত বাজেট অধিবেশনে আমি যতদূর মনে পড়ে আর কি, আরো আমি বাজেট অধিবেশনে এত বড় বড় জিনিস আমি ছোট ছোট জিনিস বলি। আপনি সংবিধান নিয়ে যে সংশোধনীগুলি দিয়েছেন সেই সংশোধনীগুলি রাখা হয় নাই। আপনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আপনারা মতামত দিয়েছিলেন, সেগুলি রাখা হয় নাই। আপনারা মানে আরো এরকম আপনি কঠিন প্রশ্ন করলেন। আমি বাজেট অধিবেশনে বলেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ ট্যাক্স মওকুফ করার কথা, সেটা সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সেগুলো রক্ষা করেছেন।
উৎসে কর কমানোর কথা বলেছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সংবিধান সংশোধনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আদিবাসীর বিষয়ে আমরা আংশিক আমাদের প্রস্তাব রক্ষা করা হয়েছে, শিরোনামে সংবিধানের ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আপনাদের স্পেসিফিক পয়েন্ট ছিল। আমাদের এটা একটা মৌলিক ব্যাপার, সেখানে আমাদের মতবিরোধ হয়েছে এবং আমরা সেটা আমাকে ভোটে হারিয়েছে তারা। সুতরাং এমন না যে আমি অনুনয় বিনয় করে উইথড্র করেছি, আমি প্রত্যেকটা ক্লজের উপরে ভোট হয়েছে মেনন ভাই আমার প্রস্তাবের উপরে, এবং আমি না বলেছি হ্যাঁ বলেছি, ওনারা না বলে আমাকে হারিয়েছে। ওই প্রসঙ্গ থাক। আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে বিশ্ব ব্যাংক, আবুল হোসেন সাহেব, প্রথম কথা হচ্ছে বিলম্ব হলেও আবুল হোসেন সাহেবের এটা একটা সাহসী সিদ্ধান্ত এবং এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে কথাটা হচ্ছে যে আমি পদ্মা সেতু চাই, যে কোনোভাবে পদ্মা সেতু চাই। এবং বাংলাদেশ আজকের যে অর্থনৈতিক অবস্থা, উন্নয়নশীল অর্থনীতি হয়ে আমি মনে করি 4 পায়ে বাংলাদেশকে বহুদিন হাঁটতে হবে। একটা হচ্ছে দেশের ভিতরে যারা ব্যক্তি উদ্যোক্তা আছে তারা, একটা রাষ্ট্রীয় বিনিয়োগ, 2টা, 3 নম্বর বিদেশি বিনিয়োগ সরাসরি, আর 4 নম্বর হচ্ছে বিদেশি রাষ্ট্র বা বিদেশি সংস্থার অনুদান অথবা ঋণ। এই 4 পায়ে বাংলাদেশকে বহুদিন হাঁটতে হবে এবং এই যে হাঁটার কৌশল কি হবে সেটা ক্ষেত্র বিশেষে প্রতিদিনই সিদ্ধান্ত নিতে হবে। এবং সেইখানে আমি মনে করি যে বাংলাদেশের এই সরকার নয়, অতীতের সকল সরকার, এই যে বিশ্ব ব্যাংক বলেন, বিদেশি বিনিয়োগ সরাসরি কিভাবে বাংলাদেশে আসবে, এইভাবে অগ্রাধিকার ঠিক করতে, ক্ষেত্র ঠিক করতে মাঝে মাঝেই সমন্বয়হীনতার ঘটনা ঘটে আর কি। চুন্নু ভাই, আমি আপনার কাছে একটি অন্য প্রসঙ্গে আসতে চাই, মানে পদ্মা সেতুর প্রসঙ্গে একটু অন্য বিষয়, যে আমাদের বাংলাদেশের অনেক রকম চাহিদা আছে, অনেক রকম প্রায়োরিটি আছে, সকল কিছু বন্ধ করে পদ্মা সেতুই কেন একমাত্র আলোচ্য এবং বিবেচ্য বিষয়ে থাকছে? পদ্মা সেতু যদি বিদেশ থেকে ঋণ না আসে, ওয়ার্ল্ড ব্যাংক যদি না দেয়, আমরা এটা না করলে অসুবিধা কি? ধন্যবাদ জনাব খালেদ মহিউদ্দিন। পদ্মা সেতু এটা অগ্রাধিকার আসছে 1 নাম্বার আমাদের মহাজোট সরকারের নির্বাচন আগে। একটা মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকারের কত পার্সেন্ট আপনারা পূরণ করেছেন এই পর্যন্ত? না, কত পার্সেন্ট বিদ্যুৎ দিবেন, গ্যাস দিবেন, সব জায়গায় সবকিছু দিবেন? হ্যাঁ, বিদ্যুৎ আমরা অনেকাংশে এই সরকার আসার পরে 3,500 কিলোওয়াট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এবং আমরা তো মেগাওয়াটের হিসাব বুঝি না, আমরা মার্চ এপ্রিল মে মাসে 12 ঘন্টা লোডশেডিং হতে দেখছি। হ্যাঁ, আমার মনে হয় আজকে কি আপনি সারা দিনের মধ্যে কয় ঘন্টা পেয়েছেন লোডশেডিং? মার্চ এপ্রিল মে জুন আমরা তো স্টেপ বাই স্টেপ একটি গভর্নমেন্ট তার যে নির্বাচন প্রতিশ্রুতি, তো তার 5 বছর সময়। আমার মনে হয় আপনার যে বিদ্যুৎটা, আমার জবটা হলো যে আগামী 1 বছরে আমাদের বিদ্যুতের পরিস্থিতি আরো অনেক উন্নতি হবে, আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি। আর পদ্মা সেতুর বিষয়টা, এটা কেন অগ্রাধিকার? দক্ষিণাঞ্চলে বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ পদ্মা সেতু দিয়ে সরাসরি উপকৃত হবে এবং জাতীয়ভাবে বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড পদ্মা সেতু হওয়ার ফলে একটা ভালো প্রভাব পড়বে। এমনকি আমার যত সমস্যা আছে প্রায়োরিটিতে এটা সবচেয়ে উপরের মধ্যে একটি। আর 2 নম্বর হলো আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে পদ্মা সেতু নিয়ে সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছে, এখানে যে আলোচনা হলো দুর্নীতি, আমাদের ব্রিগেডিয়ার হান্নান সাহেব যে উনি যে ওনার বক্তব্য বলেছেন, এমনকি বাইরে বিএনপির জেনারেল সেক্রেটারি যে বক্তব্য রেখেছেন, আসলে ওনারা বলেছেন দুর্নীতি, কিন্তু বিশ্বব্যাংক কিন্তু এই কথা বলে নাই যে দুর্নীতি করেছে। সৈয়দ আবুল হোসেন দুর্নীতি করেছেন, এটা কিন্তু অভিযোগ নয়। বিশ্বব্যাংক কি করেছে সেটা তো আপনারা আমাদেরকে জানতে দেন না। ডেফিনেটলি বিশ্বব্যাংক তো আমাদের পত্রপত্রিকা আসছে, তাদের অভিযোগ হলো দুর্নীতি ষড়যন্ত্র করেছে। বিশ্বব্যাংকের যে অভিযোগ সেটা তো আমরা জানি না। বিশ্বব্যাংকের অভিযোগ, ব্রিগেডিয়ার হান্নান সাহেব, আপনি কি জানেন বিশ্বব্যাংক আসলে কি অভিযোগটা করেছে? আমি একটু শেষ করি। জি, আপনি শেষ করবেন। আমি হ্যাঁ বা না তো যদি একটু বলেন। আমি শেষ করি। আমি জানি কি আমরা কেউ জানি না, আমাদের দাবি ছিল চিঠিগুলি প্রকাশ করা হোক। আমি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে একটা জিনিস, দুর্নীতি যখন টাকা পয়সা আসবে তখন দুর্নীতি। আমার তো কাজ এখানে বিশ্বব্যাংকের টাকা, কিন্তু আমার না প্লিজ না, আমি বলি, আমরা এইখানে পদ্মা সেতু যেটুকু কাজ হয়েছে, যে ল্যান্ড অ্যাকুইজিশন করা, এটা কিন্তু সরকারের ফান্ডে, এটা কিন্তু বিশ্বব্যাংকের ফান্ডে না। প্লিজ বিশ্বব্যাংকের না দুর্নীতি বলেন, দুর্নীতি কেউ আপনারা যে সাধু, আপনারা যে 5 ক্ষমতা ছিলেন, আপনারা সাধু এই কথা বলতে পারবেন না। সাধু না, কিন্তু আপনি সাধু কিনা সেটা তো দেখবো। জি জি, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমি যেটা বলছি, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ বিশ্বব্যাংকের নাই। বিশ্বব্যাংকের অভিযোগ হলো যে পদ্মা সেতু নিয়ে কনসাল্টিং ফার্মকে কাজ দেওয়ার জন্য দুর্নীতি করার ষড়যন্ত্র বা পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা হলো অভিযোগ। দুর্নীতি করা হয়েছে সেটা অভিযোগ না, দুর্নীতি করার ষড়যন্ত্র। ব্যাপারটা কি অ্যাটেম্পট টু মার্ডার না?
ডেফিনেটলি অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডারের তো অনেক বড় শাস্তি তো আছে মনে হয়, যদি প্রমাণ হয়, যদি প্রমাণ হয়। Okay. আরেকটি বিষয়, এখানে কিন্তু সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ নাই। অভিযোগটা যে আমি যেটা যদ্দূর জেনেছি, অভিযোগটা হলো সৈয়দ আবুল হোসেন সাহেবের যে পার্সোনাল যে ফার্ম, বিজনেস ফার্ম, সেই ফার্মের পক্ষ থেকে ওই কনসাল্টিং ফার্মের প্রতিনিধির কাছে এই প্রতিনিধি তারা কাজ দিবেন সেই কথা বলেছেন, যে কাজ দিলে তারা পয়সা পাবেন। এটা আবুল হোসেন সাহেবের ফার্মের প্রতিনিধি এবং ওই কনসাল্টিং ফার্মের প্রতিনিধি, সেই বিষয়টা আদৌ প্রমাণিত কিনা এখন তো আপনার কথা যদি এই কথাটি যদি ঠিক হয়, আমার কাছে অনেক দুর্নীতি লাগতেছে জন্য ভাই। হ্যাঁ বলেন। আমার কাছে দুর্নীতি লাগতেছে ব্যাপারটা। আবুল হোসেন সাহেবের ফার্ম একটা কাজ পাইয়াটাই দিবে, এটা শুনতে দুর্নীতি লাগতেছে। এটা তো এই অভিযোগই তো আসছে, এই অভিযোগ আসছে, কিন্তু এই অভিযোগ একটি তো জিনিস, এই অভিযোগটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা কেউ বলতে পারি যে তিনি দুর্নীতি করেছেন। তবে আপনি কাজ শুরুর আগের যে কথা বলছিলেন যে ঘুষের লেনদেন কিন্তু কাজ শুরুর আগেই হয়, আমরা যতদূর জানি আর কি। আমাদেরকে ঘুষ মানে ঘুষ বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছেন কখন কাজ দেওয়া হবে, ওয়ার্ক অর্ডার হবে, কাজ স্টার্ট হবে। এক্স্যাক্টলি পদ্মা সেতুর এই অবস্থা। ফান্ড রিলিজ হবে, ফান্ড তো রিলিজের কোনো ওই প্রশ্ন আসে নাই। বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছেন কখন কাজ দেওয়া হবে, ওয়ার্ক অর্ডার হবে, কাজ স্টার্ট হবে। এক্স্যাক্টলি পদ্মা সেতুর এই অবস্থা। ফান্ড রিলিজ হবে, ফান্ড তো রিলিজের কোনো ওই প্রশ্ন আসে নাই। ফান্ড রিলিজ এখন হয় নাই, এখনো টাকা আসে নাই। আপনি তো টাকা বাংলাদেশ গভর্নমেন্টকে টাকা দেন নাই। আচ্ছা, আমি এটা সহজ জিনিস তো। দুর্নীতি করবো কোথায়? দুর্নীতি আমি পয়সা পাইলে পরে দুর্নীতি করবো। বিয়ের আগে তালাক, বিয়ের আগে তালাক। দুর্নীতি তো আপনি ফান্ড দিবেন, ওই ওয়ার্ক অর্ডার দিবেন, ফান্ড দিবেন, তারপর কাজ হবে, তারপর আমি দুর্নীতি করবো। কিন্তু তার আগেই আপনি দুর্নীতি নিয়ে অনেক উচ্চকিত একজন মানুষ, আপনি আমাকে সত্যি সত্যি বলেন তো, সত্যি সত্যি কি কাজ হাতে পাওয়ার পরে, টাকা হাতে পাওয়ার পরেই শুধু দুর্নীতি হয়? তা আপনি কি মনে করেন একটা ল্যান্ড একুইজিশন হবে কোন একটা জায়গায়, সেটা কারোর জন্য লাভজনক কারোর জন্য ক্ষতিজনক হইলে সেই ঘোষণা দেওয়ার সাথে সাথে কি দুর্নীতির প্রক্রিয়াটা শুরু হয় না? আপনি এই ব্যাপারে আপনি সবচেয়ে বেশি কথা বলেছেন, আপনি উপস্থাপক। হ্যাঁ, আমি এই ব্যাপারে কথা বলি। আমি শুধু এই ব্যাপারে না, সৈয়দ আবুল হোসেন যিনি পদত্যাগ করেছেন, তিনি যখন মন্ত্রী ছিলেন পার্লামেন্টে, উনার কর্মকাণ্ড সম্পর্কে, বিশেষ করে উনার ডিপার্টমেন্টের কর্মকাণ্ড সম্পর্কে আমি অনেক সোচ্চার ছিলাম, অনেক সমালোচনা করেছি। কিন্তু আজকে আমি বলছি যে একটি মানুষ যিনি পদত্যাগ করেছেন, তিনি তার বিরুদ্ধে অভিযোগটা কি? বিশ্ব ব্যাংকের তো অভিযোগ যে তিনি দুর্নীতির ষড়যন্ত্র করেছেন। তো সেখানে আমি দুর্নীতি হয়েছে বলি কিভাবে? দুর্নীতির ষড়যন্ত্র, সেটা বিএনপি বারবার কথা বলে, সেটা ঠিক আছে, কিন্তু দুর্নীতির অভিযোগটা তো দুর্নীতি পদক্ষেপ। আমি আলোচকের কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাই। জনাব আবুল হোসেন, উনি কিন্তু আমার সাথে আবার খুব ভালো সম্পর্ক আছে। জি, আপনার সাথে খুব ভালো সম্পর্ক। জি, উনি আগে একবার মন্ত্রী ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তখন উনি মন্ত্রিত্ব পদটা হারালেন কেন? তখন মন্ত্রিত্ব পদ, সেটা অবশ্য একটু অন্য আলোচনা। মন্ত্রিত্ব পদ নানা কারণে নানাভাবে হারিয়েছিলেন। এইখানে দেখুন, আমরা আলোচনা করছি, ভদ্রলোক পদত্যাগ করেছেন, মহিউদ্দিন আলমগীর সাহেব বললেন স্বেচ্ছায় করেছেন। স্বেচ্ছায় মন ঠিক করতে 10 মাস লেগেছে, নাকি সরকারের উপরস্তরের লোকজন সবকিছু ঠিকঠাক করার জন্য এই সময়টা নিয়েছেন? এটা কিন্তু জনগণ প্রশ্ন করছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বিশ্ব ব্যাংক তো বাংলাদেশ সব পৃথিবীর বহু দেশে অর্থায়ন করে, এবং বিশ্ব ব্যাংক বহুত দ্বন্দ্বে এবং বিবাদে জড়িয়ে পড়েছে পৃথিবীর বহু দেশের সঙ্গে, এবং বিশ্ব ব্যাংক বহু জায়গায় কখনো যৌক্তিকভাবে কখনো অযৌক্তিকভাবে তার ঋণ বন্ধ করে দিয়েছে। মনে রাখতে হবে, আমার মতন দেশ, বাংলাদেশের মতন দেশ, আমরা কিন্তু ভিক্ষা নিচ্ছি না, আমরা কর্জ করছি। কর্জ কে করে? যে কর্জ শোধ দেওয়ার সক্ষমতা রাখে। সুতরাং বিশ্ব ব্যাংক আর আমরা যখন উভয় পক্ষ বসবো, বিশ্ব ব্যাংকও বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, আমাদেরও বলতে হবে। আমার কথাটা হচ্ছে আজকের যে পরিস্থিতিতে যখন বিশ্ব ব্যাংকের পক্ষে ওকালতি করার দরকার নেই, আমার সরকারের সমন্বয়হীনতার পক্ষে ওকালতি আমি করছি না। আমি খালি বলতে চাচ্ছি যে বিশ্ব ব্যাংক অতীতেই বাংলাদেশে পাট শিল্প ধ্বংস করার জন্য মানে প্রথম উদ্যোক্তা আর কি। 2 নম্বর, এই বিশ্ব ব্যাংক বিদ্যুৎ খাতকে ধ্বংস করার জন্য প্রথম একটা। বিশ্ব ব্যাংক খুব খারাপ ভাই। না, খারাপ ভালো বলছি না, কিন্তু তারপরেও বিশ্ব ব্যাংক এই মুহূর্তে বাংলাদেশের 40-এর উপরে প্রকল্পতে বিশ্ব ব্যাংক আমাদের অর্থায়ন করছে। আমি আগেই বলেছি যে বিদেশি রাষ্ট্র বা সংস্থার অনুদান আমার লাগবে, ঋণ লাগবে। আমি যতদিন উন্নয়নশীল দেশ থাকব, তবে আমার সক্ষমতা তৈরি করা দরকার। কিন্তু এই যে আমি কর্জ নিচ্ছি, সেখানে বিদেশিরা যখন কর্জ দিচ্ছে, তখন একটু বুঝে শুনে কথা বলা দরকার। সেখানে বিশ্ব ব্যাংকের কতটুকু রাজনীতি, কতটুকু অর্থনীতি, আর বিশ্ব ব্যাংকের আভ্যন্তরীণ দুর্নীতি কতটুকু,
সেটাও আমাদের চিন্তা করতে হবে, করে বের করতে হবে। চিন্তা করতে হবে। আমরা একটা বিরতি নিব, বিরতির পর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কাছে জানতে চাইবো যে একটি অভিযোগ উঠেছে আজকেই বিভিন্ন বৈঠকে, এমনকি এই যে যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একটা অভিযোগ উঠেছে যে সরকার যদি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে চায় সেটি পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিয়েছেন, অথচ অর্থমন্ত্রী বিশ্বব্যাংকে বিনিয়োগ করার কথা বলছেন। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। জনগণকে এভাবে বিভ্রান্তিতে ফেলার কারণ কি? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কাছ থেকে শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা জনাব মহিউদ্দিন খান আলমগীর কাছ থেকে জানতে চাইছিলাম যে অর্থমন্ত্রীর বক্তব্যে এবং একটু বিভ্রান্তি তৈরি হচ্ছে জনগণের মাধ্যমে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নাকি বিশ্বব্যাংকের কাছে এবার ফিরে যাওয়া। দেখুন, বিষয়টা এভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে সকলের পক্ষে অনুধাবন করা সহজ হবে। এবং এই বিবেচনা করার আগে যে কথাটা আমি বলবো যে এতে কোনো বিভ্রান্তির সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই, এবং সৃষ্টি হয়েছে বলে আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। যে কথা মনে রাখতে হবে তা হলো এই যে কোনো একটি বড় প্রকল্প বাস্তবায়ন কর্মে অর্থায়নই হোক বা এর আপনার প্রাকৃতিক কাজই হোক, এই সকল কাজে মূল যে কাজ সেই কাজের সাথে আরেকটি বিকল্প ধারা কিংবা ধরেন বিকল্প পন্থা বা বিকল্প ভিত্তি রাখা প্রয়োজন। এই বিকল্প ধারা বা ভিত্তি যদি থাকে তাহলে কোনো কারণে যদি মূল যে পদ্ধতি বা মূল যে কাজ সেখান থেকে বা অর্থায়নের যে ভিত্তি সেখান থেকে যদি কিছু ব্যত্যয় ঘটে তাহলে আমরা যে বিকল্প আছে তার উপর ভার করে কাজটি করতে পারবো। এখানে যেটা অপরিবর্তিত রাখা প্রয়োজন সেটা হলো লক্ষ্য, আর যে পদ্ধতি যেটা আছে সেটা প্রয়োজন মাফিক পরিবর্তন করা যেতে পারে, করা হয়ও। আমি এই ক্ষেত্রে আপনার বঙ্গবন্ধু যমুনা সেতুর কথা বলছি। সেই বঙ্গবন্ধু যমুনা সেতুর ক্ষেত্রেও বিশ্বব্যাংক কিন্তু বাগড়া দিয়েছিল। আমরা যেভাবে এটা করতে চেয়েছি সেটা করার জন্যে বিশ্বব্যাংক রাজি হয়নি। জেনারেল স্টার যখন ক্ষমতা ছিল তখন প্রায় 8 বছর এটা ধরে রেখেছিল। পরে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর এটা বিশ্বব্যাংকের সাথে বসে আমাদের অবস্থান বিশ্বব্যাংকের কাছে উপস্থাপন করে বিশ্বব্যাংকে আমাদের অবস্থান নেয়ার জন্যে আমরা রাজি করিয়েছিলাম। কাজেই আপনার প্রথম দিকে যে পদ্ধতি নিয়ে আমরা এগিয়ে যাব সেই পদ্ধতি অপরিবর্তিত থাকবে, এর কোনো বিকল্প থাকবে না, এটা হতে পারে না। এবং কোনো নিপুণ সংগঠন কিংবা ধরেন কোনো জ্ঞানভিত্তিক সংগঠন এই কেবলমাত্র একটি পন্থাই আছে এই ভিত্তি নিয়ে এগিয়ে যেতে পারে না। সেজন্যে আমরা বিকল্প রেখেছি। যদি কোনো কারণে বিশ্বব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান যদি না এগিয়ে আসে কিংবা কোনো প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘটে তাহলে কি আমাদের কাজ আটকে থাকবে? আমাদের কাজ করতে হবে। সেজন্য বিকল্পের কথা বলছি এজন্যে, বা বিকল্পের কথা সরকারের তরফ থেকে বলা হয়েছে এজন্যে যে আমরা এ কথা প্রমাণিত করতে চেয়েছি বিশ্ববাসীর কাছে, দেশের জনগণের কাছে, যে জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য যে পদ্মা সেতু আমরা নির্মাণ করব সেই পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি থেকে আমরা দূরে সরে যাব না। এবং পদ্মা সেতু সকল ব্যত্যয়, সকল সীমাবদ্ধতা, সকল সমালোচনা সত্য নিশ্চয়ই আমরা জনগণকে উপহার দিতে সক্ষম হব। আপনি বলছেন সেই জন্যই এই বিকল্পগুলো রাখা হয়েছে, এবং এই বিকল্পগুলো রাখার অর্থ এই নয় যে এখানে মতভেদের সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সেই ধরনের অর্থ যদি আমরা করি তাহলে এটা ভুল হবে। আপনি যদি আবার একটু আমাকে বুঝিয়ে দেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করা হবে, পরবর্তী মানে মন্ত্রিসভার বৈঠক এর ঠিক পরপর মন্ত্রিসভার বৈঠকে নিজস্ব অর্থায়নে, শুধু নিজস্ব অর্থায়নে, এবং মানে কথাটা এভাবে যদি আমরা বুঝি তা বুঝতে চেষ্টা করি তাহলে সহজ হবে। প্রধানমন্ত্রী যে কথা যে উক্তিটি আপনি করলেন এই উক্তিটি কিন্তু প্রধানমন্ত্রী আমাদের সংসদেও করেছেন, এবং সংসদে তিনি যেটা করেছেন যে কথা তিনি বলতে চেয়েছেন বা বলেছেন সেটা হলো যে প্রয়োজনে নিজেদের অর্থায়ন আমরা করব। আমার মনে হয় সেভাবে এটার অর্থ করা উচিত। প্রধানমন্ত্রী শুধু এই কথাই বলেন নাই যে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বব্যাংকের দুর্নীতির খবর নিতে হবে, বিশ্বব্যাংকে অডিট কেন করা হয় না আমি এটা জানতে চাই, আমি বিশ্বব্যাংকে অডিট করা হয় কিনা সেটা আমি জানি না। এবং এরকম কথা বলেছেন যে বিশ্বব্যাংকের কারণে নানাভাবে আমাদের, এবং এরকম কথাও বলেছেন একটি ব্যাংকের একজন এমডি কে নিয়ে এরকম একটি কাজ করা হবে, সেটি আমার কানে আগেও এসেছিল। তো মানে এই ক্ষেত্রে তো অন্যদিকে অর্থমন্ত্রী বিভিন্ন প্রার্থনা কথা বলি নেই, সেটা হলো যে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর একটা জবাবদিহিত্ব আছে যেটা বিশ্বব্যাংকের নাই। কারণ লক্ষ্য করবেন বিশ্বব্যাংকের কাঠামো এবং পদ্ধতি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে বিশ্বব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই 1944 সাল থেকে শুরু করে প্রতিষ্ঠিত হওয়ার পর
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বিশ্বব্যাংক কিন্তু বিনিয়োগ করে না। এর একটি পরিবর্তন, এর যে আপনার পদ্ধতি নয়, লক্ষ্যগত একটি পরিবর্তন। ম্যাকনামারা, রবার্ট স্ট্রেঞ্জ ম্যাকনামারা যখন আপনার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি চেয়েছিলেন এবং প্রান্তিকভাবে করেছিলেন। তিনি বলেছিলেন যে আফ্রিকান দেশে, ল্যাটিন আমেরিকান দেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের দিকে যদি বিশ্বব্যাংক নজর না দেয় তাহলে বিশ্বব্যাংক যে উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে সেই উদ্দেশ্য থেকে বিশ্বব্যাংক দূরে সরে যাবে। এবং সে তারপর থেকেও পরবর্তীকালে আমরা এই দেশের তরফ থেকে বিশ্বব্যাংকের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা আপত্তি উত্থাপন করেছি, সুপারিশ দিয়েছি। আমরা ওই কতিপয় ক্ষেত্রে নিরিখের প্রয়োজন এবং সম্পাদন নিরিখ বা পারফরমেন্স নিরিখের প্রয়োজনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা কতিপয় ক্ষেত্রে বিশ্বব্যাংকের মাঠাবাড়ি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এই কথা বলেছি যে বিশ্বব্যাংক যে ঋণ দেয় সেই ঋণের কত অংশ বা সেই ঋণাঙ্কের কত অংশ তারা প্রশাসনে ব্যয় করে সেটাও আমাদের তলিয়ে দেখা দরকার, এবং তলিয়ে দেখে এই অংশ যাতে একটি যুক্তিসঙ্গত সীমা অতিক্রম না করে যায় তার দিকে আমাদের সকলের সাবধান হওয়া প্রয়োজন। কাজেই এই যে কথাগুলো বলা হয়েছে সমালোচনা, এই গঠনমূলক সমালোচনা শুধু এই ক্ষেত্রে পদ্মা সেতুকে কেন্দ্র করে নয়, এটা অনেক আগে থেকে আমরা বলে এসেছি। এবং আমি মনে করি এই ধরনের কথাবার্তা বলার অবকাশ যথেষ্ট বিস্তৃত বিশ্বব্যাংকের ক্ষেত্রে। যে আমরা একটি বিরতি নিতে হবে, বিরতির পর জনাব ব্রিগেডিয়ার হান্নান শাহর কাছে শুনবো যে পদ্মা সেতু নির্মাণ নিয়ে মহাজোট সরকার এখন বিশ্বব্যাংকের বলার অবকাশ যথেষ্ট বিস্তৃত বিশ্বব্যাংকের ক্ষেত্রে। যে আমরা একটি বিরতি নিতে হবে, বিরতির পর জনাব ব্রিগেডিয়ার হান্নান শাহর কাছে শুনবো যে পদ্মা সেতু নির্মাণ নিয়ে মহাজোট সরকার এখন বিশ্বব্যাংকের শর্তের কাছে একরকম নতি স্বীকার করলো আজকে অর্থমন্ত্রীর কথায়, এটা একরকম স্পষ্ট। এতে বিএনপির কি খুশি হওয়া উচিত? বিএনপি পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সুরাহা চায় নাকি মহাজোট সরকারের ব্যাপারে নাকাল বা পর্যদস্ত হলে ভোট রাজনীতিতে বিএনপি সুবিধা হবে সেটি বিএনপি নিশ্চিত করতে চায়? আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আপনার কাছে শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা একটু ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর কাছে জানতে চাইছিলাম যে পদ্মা সেতু নিয়ে বিএনপি কি এখন খুশি কিনা বা কি হলে? দেখুন, এই পদ্মা সেতু নির্মিত হোক এবং যত দ্রুত এটা তৈরি করা হবে ততই আমাদের দেশের জন্য মঙ্গল। কিন্তু এই সেতু নির্মাণ করতে গিয়ে বর্তমান সরকার দেশে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং যে বিলম্ব ঘটিয়েছেন তার জন্য সম্পূর্ণ এই সরকারই দায়ী। সুতরাং এই সরকারের দায় দায়িত্ব সম্পর্কে এবং তাদের ব্যর্থতা অবশ্যই আমরা জনগণের কাছে তুলে ধরব। সরকার তাদের দায়িত্ব এড়াতে পারেন না। এই ব্যর্থতার জন্য জাতিকে কলঙ্কময় করেছেন তারা। বিশ্বব্যাংক নিজেরা দুর্নীতিপরায়ণ কি না সেটা নিয়ে জনগণকে বিভ্রান্ত অনেক করা হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেকর্ডে আছেন যে উনি আর বিশ্বব্যাংকের কাছে যাবেন না। তাহলে কি এতদিনে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে যে বিশ্বব্যাংক বা অন্যান্য দাতা সংস্থার সাথে কনফ্রন্টেশন বা মুখোমুখি যুদ্ধে না গিয়ে কৌশল অবলম্বন করে দেশের স্বার্থ রক্ষা করে এই সকল বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হোক? যাই হোক, যেহেতু আজকে আলোচনা শুরু করেছিলাম জনাব আবুল হোসেনকে নিয়ে, ওনার প্রতি আমার সমবেদনা রইল। এই সরকারের বিভিন্ন ভুল নীতির জন্য আজকে ওনাকে পদত্যাগ করতে হয়েছে বলে অনেকে মনে করেন, এবং আমিও মনে প্রাণে এটাই চাই বা আশা করি যে উনি যাতে ওনার উনি যে নির্দোষ সেটা উনি যাতে প্রমাণ করতে পারেন। কিন্তু বর্তমান সরকারকেও ওনার চেয়ে বেশি দায়ী আমরা করছি, কারণ উনি ভুল করতে পারেন কিন্তু সরকার তেমন ভুল করতে পারে না, যার জন্য বিলম্বও হলো, দেশ বদনামও হলো, প্রকারান্তরে এই সরকারই বদনাম হলো। জি, ইনু ভাই এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো আগে বলছি, বেশি মন্তব্য করতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আমাদের মহাজোটের সরকার তো চেষ্টা করেছে, কিন্তু মহাজোটের সরকারের বর্তমান প্রধানমন্ত্রী যখন আরেকবার প্রধানমন্ত্রী ছিলেন তখন সেই আমলে কিন্তু পদ্মা সেতু তৈরি করার উদ্যোগ নেয় এবং প্রাক যাচাই বাছাই সম্পূর্ণ করে। তারপরে মেয়াদ শেষ হয়ে যায়, বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন এবং বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসে যে জায়গাটায় যাচাই বাছাই হয়েছিল, স্থান নির্ধারণ হয়েছিল, সেটা স্থগিত করে দিয়ে উনি আরিচায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু আরিচায় নিয়ে যাওয়ার পরে আমি বলি, আরিচায় নিয়ে যাওয়ার পরে উনি কিন্তু আর উদ্যোগ 5 বছর নেননি, কিন্তু উনার মনোযোগটা অন্য জায়গায় ছিল আর কি। তারপরে আবার
আমাদের প্রধানমন্ত্রী এসছেন, সেই জায়গাটা থেকে আবার শুরু করেছে। সুতরাং এই যে পদ্মা সেতু যেখানে হচ্ছে, এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ বা মহাজোটের সঙ্গে ঐক্যমত্য নাই। কিন্তু আমরা যেখানে উদ্যোগ নিয়েছি সেখানে বিএনপি প্রথম থেকে কিন্তু দ্বিমত করেছে। সুতরাং আজকে উনারা দুঃখ পাচ্ছেন না সুখ পাচ্ছেন সেটা আমি মন্তব্য করব না, তবে উনি বলেছেন বিলম্ব করেছে। বিলম্ব যদি হয় তাহলে পদ্মা সেতু করার সদিচ্ছা সরকারের আছে, খালেদা জিয়ার সেই সদিচ্ছা ছিল না। আর আজকে বেগম খালেদা জিয়া, আমি রেকর্ডে কথা বলছি, একেবারে রেকর্ড কথা বলছি, আমার তথ্য দিয়ে কথা বলছি, তথ্য দিয়ে কথা বলছি, শেখ হাসিনার আমলে যোগাযোগ, শেখ হাসিনার আমলে যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু বাছাই পর্ব শেষ করেছেন, প্রি ফিজিবিলিটি রিপোর্ট কমপ্লিট করা হয়েছিল এবং স্থান ঠিক হয়েছিল, জায়গা ঠিক হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে ওটা বন্ধ করে দিয়ে আরিচায় যাওয়ার নাম করে পুরো প্রকল্প ধ্বংস করে দিয়েছে। সুতরাং আজকে পদ্মা সেতু উনার আন্নান ভাই যে পদ্মা সেতু চান করতে, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে উনার নেত্রী বেগম খালেদা জিয়া উনি যে কি চান সেই দায়ী দায়িত্ব উনি নিতে পারেন না। ধন্যবাদ। চুনু ভাই, জি আপনি শেষ করেন আর কি আজকের আলোচনা, যে পদ্মা সেতু সরকারের অবস্থান, বিশ্বব্যাংক। একটা জিনিস, এটা তো মানে সন্ধ্যাতে প্রমাণ হয়েছে যে বর্তমান মহাজোট সরকারের এই পদ্মা সেতু করবার জন্য আন্তরিকতার অভাব নেই। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যখন বিশ্বব্যাংক আমাদের গ্র্যান্ট বাতিল করে দিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা লোন নট গ্রান্ট, না ঠিক আছে, লোন। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই পদ্মা সেতু যেহেতু প্রয়োজন আমাদের নিজস্ব অর্থায়ন আমরা করব। আবার যখন অর্থায়ন করতে যাব তখন বিভিন্ন রাজনৈতিক দল বলছেন যে কিভাবে অর্থায়ন হবে, এই বিশ্বব্যাংক থেকে টাকা আনতে পারে নাই, বিশ্বব্যাংক থেকে লোন আনতে পারে নাই, এটা গভর্নমেন্টের ব্যর্থতা। তো গভর্নমেন্টের এই মাননীয় অর্থমন্ত্রী যদি বিশ্বব্যাংকের সঙ্গে এর মধ্যে বিভিন্ন কানেকশনের যোগাযোগ হয়ে থাকে, যদি বিশ্বব্যাংক লোনটা দেয়, যেহেতু বিশ্বব্যাংকের লোনটা সুদটা কম, এই লোনটা দিলে আমাদের ব্রিজ আমাদের সেতু হবে, সেটা যদি গভর্নমেন্ট আনে এবং গভর্নমেন্ট যদি কিছু শর্ত যেটা গভর্নমেন্ট আগে মানে নাই, মানলে সরকারের একটা অপমানজনক, তবুও সরকার মানছেন। কারণ আজকের যে অবস্থা, জনগণের যে ডিমান্ড, এই দেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদার প্রেক্ষিতে সরকার এই শর্তগুলি মেনেও চাচ্ছেন যে ব্রিজটা তবু হোক, এবং এটাই আমরা চাই যে পদ্মা সেতু হোক। আর একটা জিনিস, যারা কাজ করে, আপনারা যখন বলা হলো যে ব্রিজটা হওয়ার জন্য এটা করা লাগবে, তখন আপনারা এটা করলেন, আপনারা গুরুত্ব দেন না আসলে বিশ্বব্যাংকের? না, আমরা গুরুত্ব দিয়েছি। একটা জিনিস আপনার বুঝতে হবে, যে কন্ডিশনগুলি বিশ্বব্যাংক দিয়েছিল, আমরা দোষী চারটি শর্তই তো আপনারা মানলেন না। মানলাম কখন? এখন আমরা মানলাম, আমরা নিজস্ব ওই তো চেষ্টা করছি। তারপরও এখন একটা অবস্থায় এসে যেহেতু সরকারে আর মাত্র 1.5 বছর আছে, একটা অবস্থায় এসে যদি বিশ্বব্যাংকের টাকা দেয়, তাহলে যেহেতু ইন্টারেস্টটা কম, একটা কথা আছে এরকম যে বুদ্ধিমান লোকেরা অবস্থায় নিজে না পড়েই অবস্থাটা প্রেডিক্ট করতে পারে। আপনারা এটা নিজে অবস্থাতে পড়েই কেন এটা বুঝতে হলো? জনাব উপস্থাপক, আপনাকে একটা কথা বলবো, যিনি কাজ করেন তার ভুল ভ্রান্তি হতেই পারে, আর যারা কাজ করেন না তাদের কোন ভুল ভ্রান্তি হয় না। জনাব হান্নান শাহ, আপনি 30 সেকেন্ড একটু বলতে হবে, কারণ ইনু ভাই আপনার বিরুদ্ধে যে আপনার নেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে নাম্বার 1, জনাব ইনু সাহেব যেটা বলেছেন, আমি 30 সেকেন্ড আপনি বলতে হবে। জি, স্পষ্ট বলতে চাই, উনি সম্পূর্ণ অসত্য তথ্য দিয়েছেন। সেখানে ফিজিবিলিটি স্টাডি আওয়ামী লীগ সম্পূর্ণ করে নাই, এটা করেছে জাইকা। জাইকাকে করেছে বিএনপির সময় এসে। তার আগে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী একটা ফলক লাগিয়েছিলেন। এখন একটা সেতু কোথায় হবে না হবে সেটা কারিগররা, যারা নাকি টেকনিক্যাল পারসন, তারা। আমরা এটা ধরে নিতে পারি যে বিএনপিরও আসলে পদ্মা সেতু করার যথেষ্ট পরিমাণ ইচ্ছা আছে এবং বিএনপি ক্ষমতা গেলে পদ্মা সেতু করবে, এবং এই আমলে যদি পদ্মা সেতু না হয়ে থাকে তাহলে বিএনপির জন্য সুবিধা না। ইনশাআল্লাহ আমরা ক্ষমতা গেলে একটা নয়, দুটো পদ্মা সেতু করব এবং আমরা করে দেখিয়ে দেব যদি ক্ষমতা আসে। আজকের আলোচনা আসলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।